প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি জগৎ বিখ্যাত উক্তি দিয়ে শুরু করতে যাচ্ছি। উক্তিটি হলো, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। এই উক্তিটি করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। এই উক্তি থেকে অন্তত এটি প্রমাণিত যে একটি জাতি গঠনের ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। আর আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে ঠিক তার উল্টোটা। এখানে শিক্ষার কোনো বালাই নেই, শিক্ষার কোনো প্রয়োজন নেই। তাই যত অশিক্ষিত, মূর্খ, অর্ধশিক্ষিত, লম্পট, চাপাবাজ কোয়ালিটির মানুষগুলো আছে, তারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এরপরে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, মাদক বাণিজ্য, জনগণের জন্য সরকারের পক্ষ থেকে চাল ডাল গম যা আসবে সেগুলো চুরি করা থেকে এমন কোনো আকাম কুকাম নেই যে তারা করবে না। আর এভাবে করে দেশকে দুর্নীতির শীর্ষে পৌঁছে দিবে। আর আপনার আমার মতো সাধারণ জনগণ যারা আছে তাদেরকে এরা ইচ্ছা মতো বাস দেবে। আর এজন্যই আজকে আলোচনার শিরোনাম করেছি যে সংস্কারের নামে দেশে হচ্ছেটা কি, জনপ্রতিনিধিদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কেন নির্ধারণ করা হবে না, সরকারি চাকরিজীবীরা নাকি ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন করতে পারবে। এই বিষয়টি কে বলেছে, চলুন স্ক্রিনে আগে সেটি দেখে আসি, দেন বাকি আলোচনা করব। আরেকটা হচ্ছে, এখন যে নির্বাচন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন যে নির্বাচন, কারা প্রার্থী হবেন তার যোগ্যতার ক্ষেত্রে কিছু অযোগ্য করে রেখেছে ক্ষেত্রে, যারা সরকারি বেসরকারি চাকরি করেন, স্থানীয়ভাবে আছেন, যারা স্থানীয় বসবাস করেন, তারা কিন্তু ইলেকশন করতে পারেন না। যদি আপনি শিক্ষার কথা বলেন, শিক্ষার কিন্তু পরিমাপটা করে দেওয়া, এটা সাংবিধানিকভাবে পারবেন না আপনি। এই শ্রেণী পাশ হওয়া লাগবে এটা বলতে পারবেন না, কারণ এটা সংবিধান অ্যালাউ করবে না। অসাংবিধানিক জিনিসটা আমি রেকমেন্ড করতে পারি না। কিন্তু একটা কাজ করতে পারি আমরা, এই স্থানীয় নির্বাচনের মেম্বার পদের প্রার্থীটাকে উন্মুক্ত করে দেন। সরকারি বেসরকারি চাকরি করলেও এটা কিন্তু ফুল টাইম জব না, এই মেম্বারশিপ করা। হ্যাঁ, চেয়ারম্যান যদি হন তো এটা ফুল টাইম, বা যদি নির্বাহী কাউন্সিল হয়, চেয়ারম্যানের একটা 3 জন নির্বাহী কাউন্সিল থাকবে, ওখানে যাওয়া এটা ফুল টাইম। কিন্তু মেম্বারশিপ হওয়াটা ফুল টাইম না, এটা পার্ট টাইম। সেই ক্ষেত্রে আমরা শিক্ষাগত যোগ্যতার ওই জিনিসটাকে নিয়ে আসার জন্য এটা স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, একজন চাকরিজীবী, তারা কিন্তু কন্টেস্ট করতে পারে। কারণ এটা হচ্ছে মাসিক মিটিং হোক বা অধিবেশন হোক, 3 মাসে একবার ওখানে আসা এবং স্থায়ী কমিটির মেম্বার হিসাবে দায়িত্ব পালন করা, এই কাজটা করবে। কি বুঝলেন? এই হলো সংস্কারের নমুনা। এনাকে চিনছেন? ইনিকে? এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার সংস্কার বলে যে আওয়াজ তুলছে, এই পর্যন্ত 10 থেকে 11টি সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। আর সেই নির্বাচন সংস্কার কমিশনের মধ্যে আবার দুটো ভাগ আছে। একটি হলো জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কমিশন, আরেকটি হলো স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে সংস্কার কমিশন। ইনি হলেন সেই স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে যে কমিশন, সেই কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। তো ইনি জায়গা মতো গিয়েছিলেন যে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা দরকার শর্ত হিসাবে, কিন্তু সেখান থেকে তিনি আবার কামব্যাক করেছেন কি বলে, যে এটি সংবিধানের সাথে কনফ্লিক্ট হবে, তিনি অসাংবিধানিক কোনো রিকমেন্ডেশন করতে পারবেন না। আচ্ছা ডক্টর তোফায়েল সাহেব, আপনি কোন সংবিধানের দোহাই দিয়ে এখান থেকে আবার কামব্যাক করলেন? আপনি কি জানেন না যে আপনি যেমন একটা সেক্টর নিয়ে গবেষণা করতেছেন সংস্কারের লক্ষ্যে, সেম টাইমে সংবিধানটিও সংস্কারের লক্ষ্যে একটি কমিশন কাজ করতেছে? তাহলে আপনার সেক্টরটি সংস্কার করার লক্ষ্যে যখন মনে হলো যে এই বিষয়গুলো করা দরকার এবং এর মধ্যে কয়েকটা জায়গা আছে যেখানে সংবিধানের সাথে কনফ্লিক্ট, বরং সংবিধান যেহেতু সংস্কারের লক্ষ্যে একটি কমিশন কাজ করতেছে, তার কাছে এই বিষয়টা ইনফরমেশন করা উচিত, রিকমেন্ডেশন করা উচিত যে আপনারা যদি সংবিধানের মধ্যে এই বিষয়টা ইনক্লুড করেন, তাহলে আমি আমার সেক্টরটাকে সুন্দরভাবে সংস্কারের জন্য রিকমেন্ডেশন করতে পারি। তো অন্তর্বর্তীকালীন সরকার এই 5 মাস ধরে যে সংস্কারের গান আমাদের শোনাচ্ছে, অ্যাজ লাইক বিগত 15 বছরের স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমাদের যেমন উন্নয়ন উন্নয়ন উন্নয়নের গান শিখিয়েছিল, সেই ময়েতেই এই সরকার চলছে। শব্দটা শুধু পরিবর্তন হয়েছে, ওখানে ছিল উন্নয়নের গান আর এখন হচ্ছে সংস্কারের গান। 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত সংস্কারের কোনো দৃশ্যমান স্টেপ আমরা দেখিনি। এখন পর্যন্ত এই 10 বা 11টি কমিশনের কেউ প্রতিবেদনই জমা দেয়নি আমি যতদূর জানি। তো কবে প্রতিবেদন জমা দিবে আর কবে এগুলোর বাস্তবায়ন হবে তাও জানা নেই। আর এরা যে সংস্কার করতেছে তার নমুনা তো আমরা কিছু দেখে আসলাম। জনপ্রতিনিধিদের জন্য
সকল সেক্টরে একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা দরকার জাতি গঠনের জন্য, কিন্তু তিনি সংবিধানের দোহাই দিয়ে সেখান থেকে সরে গেলেন। আর বললেন কি, যে যেহেতু এখানে শিক্ষার আলো ছড়ানো প্রয়োজন, তাই চেয়ারম্যান যেহেতু ফুল টাইম ডিউটি, চেয়ারম্যানে না বরং মেম্বার যারা রয়েছে পার্ট টাইম ডিউটি, সেখানে স্থানীয় পর্যায়ে যারা শিক্ষক রয়েছেন সরকারি বা এমপিও ভুক্ত বা বেসরকারি এবং অন্যান্য সরকারি চাকরিজীবী, তারা যাতে মেম্বার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেজন্য তিনি রিকমেন্ডেশন করবেন। বাহ, কত সুন্দর কথাবার্তা! আপনার এত বড় একটা মাথা, মানে গবেষণা করতে করতে তো চান্দি খালি করে ফেলছেন, তো তারপরে এই ধরনের মানে ননসেন্স কথাবার্তা কিভাবে বলেন? আপনি কি একবার ভেবে দেখেছেন যে আপনি যেই মেম্বার পদের জন্য শিক্ষকদেরকে বা সরকারি চাকরিজীবীদেরকে রিকমেন্ডেশন করার কথা বলছেন, সেই শিক্ষকরা বা চাকরিজীবীরা ন্যূনতম অনার্স পাস বা মাস্টার্স পাস? তাহলে তাদেরকে আপনি এমন জায়গায় রিকমেন্ডেশন করতে যাচ্ছেন যেখানে তাদের ওই পরিষদের প্রধান চেয়ারম্যান তিনি থাকবেন অশিক্ষিত। হতেই পারে, কারণ সেখানে তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনি দিচ্ছেন না। তো সে থাকবে অশিক্ষিত, সে থাকবে লম্পট কোয়ালিটির, চাপাবাজ কোয়ালিটির, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, আর আপনি তার অধীনে মেম্বারদেরকে দিচ্ছেন অনার্স পাস মাস্টার্স পাস। এই হলো আপনাদের সংস্কারের নমুনা। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা সংস্কারের গান শোনাচ্ছেন আমাদের, তো আপনারা যে 10 বা 11টি সংস্কার কমিশন গঠন করেছেন, তাদের মধ্যে কি কোনো ইন্টার কানেকশন রাখেননি? যে যেই সেক্টরে সংস্কারের জন্য গবেষণা করতেছে, সেখানে যদি এমন কিছু তার মনে হয় যে তার এই সংস্কার করার লক্ষ্যে অন্য একটি সংস্কার কমিশনের কাজের সাথে ইন্টার কানেক্ট আছে, তো সেখানে যাতে তিনি সেটি রিকমেন্ডেশন করেন বা প্রস্তাব করেন বা তাদেরকে বিষয়টি জানান। তাহলে এই তোফায়েল আহমেদ স্যার যখন দেখলো যেখানে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিলে ভালো হয়, তাহলে তিনি, তার তো উচিত ছিল এই রিকমেন্ডেশনটাকে একদম শুরুতে করা, রেডমার্ক করে দেওয়া বা হাইলাইট করে দেওয়া, কারণ এইটা বেশি গুরুত্বপূর্ণ। বাট সেখানে তিনি সংবিধানের দোহাই দিয়ে এখান থেকে পিছু সরে গেলেন। তাহলে এভাবে যদি প্রতিটি সংস্কার কমিশন এই সংবিধানের দোহাই দিয়ে যৌক্তিক বা প্রয়োজন সেই বিষয়টিকে উল্লেখ না করে বা রিকমেন্ডেশন না করে, তাহলে সংস্কারের নামে আদৌ হচ্ছেটা কি? মানে সংস্কারের নামে জাস্ট মুলা ঝুলানো হচ্ছে আমাদের সাধারণ জনগণের সামনে, তাই তো? মানে এরা এই সংস্কার কমিশনে এই বড় বড় ডক্টরের ডিগ্রিওয়ালা বড় বড় মাথা চান্দি খালি এদেরকে এখানে বসায় ঠিকই, কিন্তু এরা আসলে আসল জায়গাটা খুঁজে পায় না, যে প্রবলেম কোন জায়গায়, কোন জায়গায় হাত দিলে ঠিকঠাক মতো সংস্কার হবে। এরা এসে আবার ওই বিভিন্ন দোহাই দিয়ে সেখান থেকে চলে যায়। দেখুন সেই ওয়েতে আরেকটি অবস্থা দেখুন, কিছুদিন আগের, এটি আগের সংবাদ, সংসদ নির্বাচন বলেছিল হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতার ঘরটি উল্লেখ করতে হবে বাধ্যতামূলক, বাট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক না। বাহ, কি ধরনের সুন্দর ডিসিশন আমাদের রাজনৈতিক অঙ্গনে। এরপরে দেখুন একটি কি ঘটনা ঘটেছিল, যে হলফনামায় নিজেকে অশিক্ষিত বললেন প্রার্থী, যেহেতু বাধ্যতামূলক করেছে যে ফর্মে ওই ঘরটি পূরণ করতে হবে, সে অশিক্ষিত লিখে দিয়েছে। তো আপনি তো আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেননি, তো আপনি বলেছেন যে এটি উল্লেখ করতে হবে, সে উল্লেখ করে দিয়েছে, ভালোই তো হয়েছে। যদিও পরবর্তীতে সে বলেছিল যে এটি তিনি স্বশিক্ষিত লিখতে চেয়েছিলেন, ভুলে অশিক্ষিত হয়ে গেছে। এরপরে চলুন দেখি যে আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে কারা রয়েছে আসলে। রাজনীতি আঁকড়ে আছে অশিক্ষিত ও অর্ধশিক্ষিতরা। এবার বুঝুন যে জাতি গঠনের ক্ষেত্রে এই রাজনৈতিক নেতাকর্মী কি ধরনের অবদান বিগত 53 বছর ধরে রাখছে, আর কেন দেশের অবস্থা 53 বছর পরেও এমন। আরো একটি আলামত দেখে আসুন। এসএসসিও পাশ করেনি 12 এমপি, কোনো একটি সংসদের আলামত এটি। এই ধরনের প্রতিটি সংসদেই 350 সংসদ সদস্যের মধ্যে এমন একটি বড় অংশ থাকে যারা আন্ডার ম্যাট্রিক। দেখুন, এসএসসি পাস, এসএসসি ফেল 12 এমপি। তো এদের তো অনেক নজির আমরা দেখলাম, তো চলুন বাস্তবে আমরা একটি নজির দেখে আসি। এই যে আন্ডার মেট্রিক বা বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি যাদেরকে আমরা সংসদে পাঠাচ্ছি আমাদের আইন প্রণেতা হিসাবে, তো তারা কতটা দক্ষতা এবং বিচক্ষণতার সাথে আমাদের জন্য আইন প্রণয়ন করে, চলুন একটু দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই বাজেট 2021 সালের মধ্যে আয়ের দেশের মধ্যম আয়ের বাংলাদেশের মধ্যম আয়ের দেশের পরিণত হওয়ার বাজেট।
মাননীয় পটুয়াখালী জেলার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে এবং সাথে সাথে পটুয়াখালী মেডিকেল কলেজের নাম শেখ রাসেল জানাই এবং মেডিকেল কলেজের নাম করণের জন্য জোর দাবি জানাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশ এগিয়ে যাচ্ছে, সারা দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, মানুষ ভালো আছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, কিন্তু জামাত বিএনপি তথা খালেদা জিয়ার এই উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না। তাদের ভালো লাগে দেশের মানুষকে হত্যা করতে, দেশের অর্থনীতিকে ধ্বংস করতে, দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে, কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক কখনো তারা সফল হবে না। ধন্যবাদ মাননীয় সদস্য। জি, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আপনি একটু বসুন, আর সময় থাকলে প্রাইমারি স্কুলে যান, গিয়ে রিডিং পড়াটা ভালোভাবে শিখে আসেন। দর্শক শ্রোতা, এই হলো আমাদের জাতীয় সংসদে আইন প্রণয়নের লক্ষ্যে আমাদের পক্ষ থেকে নির্বাচিত বা মনোনীত সংসদ সদস্যরা। এরা আমাদের জন্য আইন প্রণয়ন করে। এটি তো দেশের টপ লেভেলের সংসদ সদস্যের নজিরেই। তাহলে এবার বুঝুন যে এর নিম্ন স্তরে স্থানীয় সরকার যে 5টি স্টেপ রয়েছে ইউনিয়ন পরিষদ পর্যন্ত, সেখানে তাহলে কি দশা। আর এরা জাতি গঠনে অবদান রাখতেছে, এদেরকে আমরা ভোট দিচ্ছি। ভোট অনেক সময় প্রয়োজনও হয় না, যাই হোক সেই আলোচনায় এখন আর যাব না। সো দর্শক শ্রোতা, আমি আজকে যে বিষয়টি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, দেশে যেহেতু সংস্কারের আওয়াজ উঠেছে, সংস্কার যাতে যথাযথভাবে হয়, দেশের নাগরিক হিসাবে আপনার আমার এই দিকে চোখ রাখা দরকার, নজর দেয়া দরকার। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যাতে প্রতিটি সেক্টরের জনপ্রতিনিধির ক্ষেত্রে নির্ধারণ করা হয়, সেই দাবি এখন আপনার আমার সকলের স্থান থেকে তোলা প্রয়োজন। এই ধরনের অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকগুলো জনপ্রতিনিধি হোক, এটি আমরা আর চাই না। আপনি আপনার স্থান থেকে, সকলের স্থান থেকে এই আওয়াজটি এখন তুলুন। যদি প্রয়োজন মনে করেন যে এই ভিডিওটি শেয়ার দেওয়া প্রয়োজন, আপনারা শেয়ার দিন, আমি কোনো ধরনের কপিরাইট ক্লেম করব না। যদি প্রয়োজন হয় আপনারা ফেসবুকে শেয়ার দিবেন, আমি ফেসবুক পেজের লিংক দিয়ে রাখলাম নিচে, সেখান থেকে প্রয়োজনে ফেসবুকে শেয়ার দিন। যার যার স্থান থেকে আওয়াজ তুলুন। আর আপনারা যদি মনে করেন এই দাবিটি নিয়ে রাজপথে নামা প্রয়োজন, ঐক্যবদ্ধ হন, রাজপথে নামুন, আমাকে জানান, আমিও আপনাদের সাথে রাজপথে সামিল হব। কিন্তু আওয়াজ তুলুন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সংসদ সদস্য থেকে শুরু করে সর্বনিম্ন ইউপি মেম্বার পর্যন্ত সর্ব সেক্টরে নির্ধারণ করতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতেই হবে, এর মধ্যে দিয়েই সংস্কারের বাস্তবায়ন করতে হবে। এই আবেদন জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।